ডাক্তার দীপু মনি রাজধানীর বারিধারা ডিওএইচএস এর আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৃতীয় অভিযোগ দায়ের। সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় হাইকোর্টের রুল, সংশোধনীতে গণতন্ত্রহীন হয়ে পড়ে দেশ বললেন অ্যাটর্নি জেনারেল। এবং ১২ সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ, জনপ্রত্যাশা পূরণে এমন পদক্ষেপ জানালেন উপদেষ্টা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিপার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের পর এবার গ্রেফতার হলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। সন্ধ্যায় রাজধানী বারিধারায় ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। এরই মধ্যে তাকে নেওয়া হয়েছে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। ডাক্তার দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ৩ মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, যেমনটি বলছিলেন আপনি, আসলে সন্ধ্যার দিকে কিন্তু বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিবি মূলত তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে সন্ধ্যায় গ্রেপ্তার করে তাকে যে বারিধারা যে বাসা থেকে গ্রেপ্তার করেছে তার এক আত্মীয়র বাসা থেকে সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আনে এবং সেই ক্ষেত্রে যে মামলায় মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় দীপু মনি এবং তার বড় ভাই ডাক্তার জেডার ওয়াদুদ টিপু সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে যে বিএনপির সভাপতি এবং সেই ক্ষেত্রে একই সাথে সেই মামলাটি মূলত গত ১৫ আগস্ট সেখানকার চাঁদপুরের স্থানীয় থানায় মামলা করেছে এবং এতে অজ্ঞাতনামা হিসেবেও কিন্তু আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে এবং সেই মামলার যে অভিযোগ, সেই অভিযোগে জানানো হয়েছিল ১৮ জুলাইয়ের দিকে, তখন যে সন্ধ্যায় তখন যে জেলা বিএনপি সভাপতি তার বাড়িতে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু হামলা করেছে এবং পুরোটাই দীপু মনির ভাইয়ের নেতৃত্বে হামলা হয়েছে এবং সেক্ষেত্রে সেই হামলার নেতৃত্ব দিয়েছিলেন দীপু মনি, এমনটাই অভিযোগ আনা হয়েছিল এবং সেই মামলায় মূলত তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে। আমরা ডিবি সূত্রে যে বিষয়টি এখন পর্যন্ত জেনেছি, আগামীকালকে তাকে মূলত আদালতে তোলা হবে এবং আজকে তাকে ডিবিতে রাখা হবে, ডিবি কার্যালয়ে রাখা হবে এবং পুলিশ একই সাথে তার রিমান্ড চাইবে, কারণ সেই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু বড় একটি ঘটনা ঘটেছে এবং একই সাথে আমরা যতটুকু জানি চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরেও দীপু মনির পরিবার কর্তৃক সেখানে ব্যাপক হামলা হয়েছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত থেকে শুরু করে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার কারা আসলে ইন্ধন দিয়েছে এবং একই সাথে এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত, সেই বিষয়গুলো নিয়েই যে ডিবি জিজ্ঞাসাবাদে তাদের যে রিমান্ড চাইবে এবং সেই রিমান্ডের প্রেক্ষিতে তাদের নামগুলো যেন উঠে আসে সেজন্য সেগুলো রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং একই সাথে আমরা আরও চাঁদপুরের সূত্রে যেটি জেনেছি, দীপু মনির পরিবারের কর্তৃক সেখানকার বিভিন্ন ধরনের ক্ষমতার দাপট দেখানো, অর্থাৎ ক্ষমতার দাপট দেখে সেখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং মেঘনা নদীর থেকে শুরু করে চাঁদপুরের সেই চাঁদপুরে মেঘনা নদীর মোহনা হওয়ার কারণে সেখানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন সহ বেশ কিছু অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে রয়েছে এবং একই সাথে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ ক্ষেত্রে তার পরিবারের দুর্নীতির তথ্য কিন্তু বারবার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসছে এবং এখনও অনেক কিছু প্রমাণিত। তো আসলে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমরা বর্তমান ডিবি কার্যালয়ে রয়েছি, ডিবি কার্যালয়ে তাকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে এবং আজকে তাকে ডিবিতে রাখা হবে এবং আগামীকালকে তাকে আদালতে তোলা হবে এবং সেখানে পুলিশ তার রিমান্ড চাইবে। তো ডানা, এই ছিল ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাত, ধন্যবাদ আপনাকে। ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সরকার পতনের পর একের পর এক মামলার মুখোমুখি হতে হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভিকে
হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুর সহ ২৮ জনের নাম উল্লেখ করে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তির নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে। সোমবার ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এই অভিযোগ দাখিল করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদউদ্দিন এই অভিযোগটি দায়ের করেন। এটি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তৃতীয় অভিযোগ। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। সোমবার দুপুরে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিম আকরামের মা জোসনা বেগম বাদী হয়ে এই মামলা করেন। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, নওফেল সহ ১০৮ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি রয়েছে আরও ১০০ থেকে ১৫০ জন। এদিকে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। গেল ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গুলিতে নিহত হয় কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে ইন্ধনদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও নওফেল সহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের মা জোসনা বেগম। সোমবার পাঁচলাইশ থানায় করা মামলায় আরও ১০০ থেকে ১৫০ অজ্ঞাতকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বিকেলে আসামিদের নির্দেশেই হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে নিলে আকরামকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা করা হয়। ২১শে জুলাই গুলিবিদ্ধ হয়ে মাছ ব্যবসায়ী মিলন হত্যার অভিযোগে এ মামলা করা হয়। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট ১৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যা চেষ্টা মামলা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথ বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সংশোধনীর মধ্য দিয়ে দেশ গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত সাবিনা মজুমদারের প্রতিবেদনে। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সোমবার এই সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আদালত জানান, আপাতত এটি বাতিল বা স্থগিত কিছুই করছেন না তারা। পরে সংশোধনীটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করেছে। এতে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে মনে করেন অন্যতম রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমাদের সংবিধানের ১৪২ অনুচ্ছেদে ছিল গণভোট করার বিধান, কিন্তু গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংসদে পাশ করা হয়েছে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে, সংবিধান লঙ্ঘন করে, এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। রিটকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, এর মাধ্যমে কৌশলে একদলীয় শাসন কায়েম ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, এই বিষয়ে কোর্টের রুল চেয়ে আমরা রিটটা করেছিলাম। জনগণের যে সর্বোচ্চ অধিকার রাষ্ট্রের ব্যাপারে সেটাকে গুরুতরভাবে খর্ব করে, কারণ জনগণ সংবিধানের মাধ্যমে একটা সংসদ নির্বাচন করে এবং সেই সংসদ যদি জনগণের সেই ধরনের প্রতিনিধিত্ব পায়, তারা সংবিধানের সংশোধন করতে পারে। পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রের উপর আঘাত বলে জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা জানান আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
ঢাকা উত্তর দক্ষিণ সহ 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদ এবং 323 পৌরসভাতেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। তবে ইউনিয়ন পরিষদ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। পদ হারালেন দেশে 12 সিটি মেয়র। এসব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামকে সরিয়ে মাহমুদুল হাসানকে এবং ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপসকে সরিয়ে ডক্টর মোহাম্মদ শের আলীকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটির প্রশাসক হয়েছেন অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। এছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং গাজীপুর সিটিতে বিভাগীয় কমিশনারকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। 60 জেলা পরিষদ, 493 উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। গণ আন্দোলনের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত বা রিজিমের সঙ্গে সম্পৃক্ত এই প্রত্যেকটি কিন্তু হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত, পার্লামেন্টের পরে ধাপে 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 এক করে গ্রাম পর্যায় পর্যন্ত ইউনিয়ন পরিষদে। সুতরাং তারই ধারাবাহিকতায় যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সর্বপর্যায়ে কাউন্সিলর ও সদস্যদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কিরকম আছে। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন থেকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা এফ হাসান আরিফ। সেই একই জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো গণহত্যা তদন্তে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল, জানিয়েছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে নিজের সম্পত্তির হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মচারীদের হিসাব নেওয়ার কথা জানান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে। সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সপ্তাহে দেশে আসবে জাতিসংঘ তদন্ত দল। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে খাদ্য উৎপাদন বাড়ানো প্রথম লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি এইগুলি। রেল ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি দিয়ে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, দায়িত্বে অবহেলা করলে যে কাউকে ছেড়ে দিতে হবে চেয়ার। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। এ সময় রেল ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে নিজের সম্পত্তির হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। রেলের জমি নিয়ে 9-6 হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। অন্যদিকে দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনারি। আলাপ শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার নিয়ে সন্তুষ্ট জাপান, তাই চলমান সব প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। বাজেট ছয়টা তো আলাদা ম্যাক্রো ইকোনমিক্স, এটা আমাকে জিজ্ঞেস করছে গভর্নর, তুমি তো জানো ম্যাক্রো ইকোনমিক্সে বাজেট সাপোর্ট আমার দরকার, টাকা পয়সা দরকার, খালি প্রজেক্ট ওরা এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন। এছাড়া সরকার জাপানের কাছে বাজেটে অর্থ সহায়তা চেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। সব বলে ফেললে আপনাদের কি বলে থাকে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
আন্দোলনকারী ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ নিয়ে হাইকোর্ট বেঞ্চে শিগগিরই শুনানি হবে বলে জানানো হয়। এদিকে আলোচিত এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাবিনা মজুমদারের আরও একটি রিপোর্টে বিস্তারিত। আমার বাংলাদেশ বা এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করেন দলটির নেতা ও আইনজীবীরা। আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে যারা প্রেসে আছেন, আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেয়নি তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল যে কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভুইফোর অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। যখন নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে সে সময়ে এবি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী রিটকারী আইনজীবী। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট হয়েছে হাইকোর্টে। দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 3 বছরে হওয়া উচিত বলে মনে করেন রিটকারী। জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম 3 বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানানো হয়। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের 4 শিক্ষার্থীকে সম্মান জানাতে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি সভার আয়োজন করে। সভায় পুলিশের গুলিতে শহীদ হওয়া 4 পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে দেশজুড়ে হত্যাকাণ্ড চালায় আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা। এ সময় কলেজের 4টি ভবন 4 শহীদের নামে নামকরণ করার ঘোষণা দেন কলেজ উপাধ্যক্ষ সালেহ আহমেদ ফকির। পরে সাংবাদিক সমিতির পক্ষ থেকে শহীদ 4 পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের সাবেক ছাত্র সংসদের নেতারা। যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তারা। আজকের এই বাংলাদেশের আরেকটি জন্ম হয়েছে তাদের জন্যই। এই কৃতজ্ঞতা আমরা কখনোই আসলে এই ঋণ পরিশোধ করতে পারবো না, কিন্তু আমরা তাদের জন্য হয়তো বা চাইলে সবাই মিলে কিছু করতে পারবো। ওই প্রচেষ্টা আমাদের সকলেরই থাকবে এবং এই ব্যাপারে যদি আমি কখনো কোনো কাজে লাগি, কারো কাছে, আপনারা কোনো দ্বিধাবোধ করবেন না, আমার কাছে সরাসরি চলে আসবেন। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি আমার স্বার্থ অনুযায়ী আমি চেষ্টা করব। কর্মকর্তাদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস সমবায় অ্যাসোসিয়েশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তর প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। এ সময় ক্যাডারদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ সহ 14টি দফা দাবি উত্থাপন করা হয়। অন্যতম দাবি বেতন স্কেলে সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তন করা এবং উপজেলা সমবায় কর্মকর্তা পদটি প্রথম শ্রেণীতে উন্নতিকরণ। অ্যাসোসিয়েশনের নেতারা জানান, দাবি মানা না হলে সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।